সূচির নীলাকাশে আবার আমি একটি সুন্দর গল্প নিয়ে হাজির হয়েছি। আজকে বাণীব্রত চক্রবর্তীর ভৌতিক ফেরিওয়ালা গল্পটি পরিবেশন করব। আমি সুচিস্মিতা সরকার। ছুপ ছুপ করে বৃষ্টি পড়ছে। গলিতে 3টে আলো, তার মধ্যে 2টো জ্বলছে না। গলিটা খুবই সরু, ভুল করেও কোনো গাড়ি এখানে ঢুকে পড়ে না, তবে রিকশার কামাই নেই। গলির দুপাশের বাড়িগুলি অতি পুরনো, কয়েকটা তো একেবারেই জরাজীর্ণ। এইসব বাড়িগুলির গায়ে গত 50 বছর ধরে কোনো রং পড়েনি। এই গলিতে কয়েকটা গুদামঘর, একটা কয়লার দোকান, 2-4টে ছোটোখাটো দোকানও আছে, আর আছে খানকতক বসত বাড়ি। সেখানে কিচ্ছু ফিরিঙ্গি আর 2-1 ঘর চিনে থাকে। এইরকম একটা গলি যে কলকাতায় আছে তা রজনীবাবুর জানা ছিল না। মুকুন্দ মাইতি বলেছিলেন এই গলিটাকে বলা হয় চ্যাটার্টনের গলি। ভদ্রলোকের কথা শুনে রজনীবাবু শুধু অবাকই হননি, বিরক্ত। মুকুন্দকে ধমক দিয়েছিলেন, সাত সকালে এসে কী সব গাঁজাখুরি গল্প শুরু করলেন বলুন তো? মুকুন্দ মাইতি ঠিক করে হেসে বলেছিলেন, আগে সেখানে চলুন, 3 রাত থাকুন, যা যা বলছি তা অক্ষরে অক্ষরে মিলে যাবে। রজনীবাবু জিজ্ঞেস করেছিলেন, চ্যাটার্টনের গলির জায়গাটা কোথায়? নিউ মার্কেটের পেছনের রাস্তা আপনার জানা আছে? জানা থাকবে না কেন, ও তো মার্কেট স্ট্রিট। ঠিক বলেছেন, ওই রাস্তারই কাছাকাছি চ্যাটার্টনের গলি। তাহলে ওই কথাই রইল, পরশু দিন রাত 10টায় আসবো, একটা ট্যাক্সি নিয়ে চলে যাব। আপনি আমাকে আপাতত 1000 টাকা দিন। রজনীবাবু 10টা 100 টাকার নোট মুকুন্দর হাতে গুঁজে গুঁজে বলেছিলেন, যান এবার ভাগুন। মুকুন্দ উঠেছিলেন, ঠ্যাঙা চেহারা, মাথায় টাক, আর থেকে থেকে মট মট করে আঙুল মটকান। বিদায় নেওয়ার আগে মুকুন্দ একটু থেমেছিলেন। ট্যাক্সিতে নিয়ে যাব, তবে গলির ভেতর গাড়ি ঢুকবে না। মিন্টো হাউসে পৌঁছতে হলে 10 মিনিট হাঁটতে হবে। রজনীবাবু মাথা নেড়েছিলেন, হাঁটতে পারবো না। রিক্সা নেই? ঠিক আছে, রিক্সার ব্যবস্থা না হয় করা যাবে। আরও 10টা টাকা দিন। রজনীবাবু রক্তচক্ষু তুলে মুকুন্দ মাইতির দিকে তাকিয়েছিলেন। তাতেও মুকুন্দ নির্লজ্জের মতো বলেছিলেন, কত বড় একটা কাজ আপনার জন্য করতে যাচ্ছি বলুন, এবার আপনার হাত থেকে যে গল্প বেরোবে তা পড়ে মানুষের তাক লেগে যাবে। রজনীবাবু পকেট থেকে আরও 10 টাকা বার করে দিয়েছিলেন। কেবল ভূতের গল্প লিখে একজন মানুষ কত বিখ্যাত হতে পারেন তার জলজান্ত দৃষ্টান্ত স্বয়ং রজনীবাবু। থাকেন কালীঘাটে, বিয়ে টিয়ে করেননি, কাজের লোক হরিকে নিয়ে আছেন। কীভাবে মুকুন্দ মাইতির সঙ্গে তার আলাপ হলো সেটা জানানো দরকার। একদিন সকালে হরি এসে বলল, এক ভদ্রলোক আপনার সঙ্গে দেখা করতে এসেছেন। তখন বেলা 9:30। সবে ঘুম থেকে উঠে 1 কাপ চা খেয়ে একটা সিগারেট ধরিয়েছেন। রজনীবাবু গতকাল সারা রাত ধরে একটা গল্প লিখেছেন, অবশ্যই ভূতের গল্প। অনেক দিন পর একটা গল্প লিখতে পেরে তার মনটা বেশ প্রফুল্ল আছে। তাই প্রসন্ন মুখে হরিকে জিজ্ঞেস করলেন, কে এসেছেন, চিনিস নাকি? না, একে কোনোদিন দেখিনি। অন্যদিন হলে রজনীবাবু বাইরের লোকের সঙ্গে তখনই দেখা করতেন না। দর্শন প্রার্থীকে হয়তো ফিরে যেতে হতো বা বেশ কিছুক্ষণ অপেক্ষা করতে হতো। কিন্তু আজ রজনীবাবুর মেজাজ ভালো আছে।
একটু পরে অমানিসা পত্রিকার সম্পাদক কিঙ্কর বর্মন আসবেন, গল্পটা তাকে দেবেন। তিনি কথা দিয়েছেন। কিঙ্কর বর্মনের সঙ্গে রজনীবাবুর পরিচয় তো আজকের নয়। তিনি যেমন ভূতের গল্প ছাড়া অন্য কিছু লেখেন না, তেমন অমানিসা পত্রিকাতে ভূতের গল্প ছাড়া অন্য কোনো গল্প ছাপা হয় না। সুতরাং কিঙ্কর বর্মন আসার আগে এই লোকটাকে বিদায় করতে হবে। রজনীবাবু হরিকে বললেন, লোকটাকে এই ঘরে নিয়ে আয়। লোকটাকে ঘরে পৌঁছে দিয়ে হরি চলে গেল। লোকটার মাথায় টাক, বেশ ঢ্যাঙা। রজনীবাবু ইজি চেয়ারে বসেছিলেন। সামনে খালি চেয়ারটা দেখিয়ে বললেন, বসুন। লোকটা চেয়ারে বসে আঙুল মটকাতে মটকাতে বলল, অধমের নাম মুকুন্দ মাইতি। আমি একজন ভৌতিক ফেরিওয়ালা। রজনীবাবু চমকালেন এবং অবাক হয়ে লোকটার দিকে তাকিয়ে রইলেন। মুকুন্দ মাইতি বিগলিত হাসি ছড়িয়ে দিয়ে বললেন, বুঝলেন, আসলে ফেরিওয়ালা যেমন পথে পথে পণ্য ফেরি করে, তেমনি আমি ভূতের গল্পের প্লট ফেরি করি। আচ্ছা, জ্যাটা টাইপের লোক তো এই মুকুন্দ মাইতি। রজনীবাবু একটা সিগারেট ধরালেন। মুকুন্দ হাত পেতে বললেন, একটা সিগারেট দিন তো। রজনীবাবু চোখ কপালে উঠে যাওয়ার জোগাড়। লোকটা মহা নির্লজ্জ, হ্যাংলা। তবু লোকটা কি বলতে চান সেটা জানার জন্য কৌতূহল তো আছেই। সিগারেট দিলেন। সিগারেট ধরিয়ে মুকুন্দ মাইতি বললেন, আপনি বিখ্যাত মানুষ, ভূতের গল্প ছাড়া অন্য কিছু লেখেন না এটাও জানি, তাই ভাবলাম যাই, আপনার তো গল্প চাই। রজনীবাবু গম্ভীর স্বরে বললেন, প্লট যখন আপনার মাথায় আসে তখন তো নিজে লিখতেই পারেন। মুকুন্দ হো হো করে হেসে বলেন, আঙুল মটকাতে মটকাতে, বেড়ে বলেছেন, আমি লিখব গল্প? আপনি তাহলে আসুন। অন্যের প্লট নিয়ে আমি গল্প লিখি না। প্লট পাবো কোথায়? আমার না আছে বিদ্যে, না আছে বুদ্ধি, প্রতিভা তো দূরের কথা। তাহলে এতক্ষণ যে বলছিলেন আপনি গল্পের প্লট ফেরি করেন? মাথা ঝাঁকালেন মুকুন্দ। দাঁড়ান, ব্যাপারটা আপনাকে একটু বুঝিয়ে দিই। আমি কলকাতায় কিংবা আশেপাশের কোথায় কোথায় ভূতুড়ি বাড়ি আছে তার হদিশ রাখি। সেসব ভৌতিক কাণ্ডের চাক্ষুষ অভিজ্ঞতা আমার আছে। যারা এই রকম ভৌতিক ক্রিয়াকাণ্ড দেখতে ইচ্ছুক তাদের সাহায্য করি, বিনিময়ে সামান্য কিছু দক্ষিণা নিয়ে থাকি। রজনীবাবু নড়ে চড়ে বসলেন। বললেন, আমাকে কি সুলুক সন্ধান দেবেন আগে সে কথাটা শুনি, তারপর ভাববো আপনার প্রস্তাব গ্রহণ করব কি না। চ্যাটারটনের গলির ভেতর মিন্টো হাউস। আপাতত সেই বাড়ির দোতলায় একটা ঘরের জানালার সামনে তক্তপোষের ওপর বসে আছেন রজনীবাবু। এখন রাত 12:20। অন্তত রজনীবাবুর হাতঘড়ি তাই বলছে। 10:05 একটা টিফিন ক্যারিয়ারে রুটি, তরকারি আর ডিমের ডালনা দিয়ে গেছিলেন মুকুন্দ। খাবারের দরুন হাত বাড়ি 20টা টাকাও আদায় করেছেন। কাল রাত্রিরে রজনীবাবু এই মিন্টো হাউসে এসেছেন। কাল রাতে খাওয়া দাওয়ার ঝামেলা ছিল না, বাড়ি থেকে খেয়ে এসেছিলেন। আজও সেই রকম ইচ্ছে ছিল, কিন্তু মুকুন্দ মাইতি বাদ সাধলেন। বললেন, রজনীবাবু যেন আজ রাতের খাবারটা মিন্টো হাউসে বসে খান। রজনীবাবু ভেবেছিলেন আজ বোধহয় মুকুন্দ তাকে ভোজনে আপ্যায়িত করবেন। সে গুড়ে বালি। মুকুন্দ মাইতির প্রস্তাবটা রজনীবাবুর কাছে বেশ লোভনীয়। চ্যাটারটনের গলির ভেতরে মিন্টো হাউসে কেবল 3টে রাত কাটানো, সকালে বাড়ি ফিরে আসা, আবার রাত 10টায় নিজের বাড়ি থেকে বেরিয়ে মিন্টো হাউসের দোতলায় এই ঘরটায় ঢুকে পড়া। এই গলিটার নাম তো মার্কেট স্ট্রিট।
তবে চ্যাটার্টনের গড়িওয়ালা হচ্ছে কেন? মুকুন্দ নিজেই প্রশ্ন তুলেছেন এবং নিজেই উত্তর দিয়েছেন। আসলে 130 বছর আগে এই মিন্টো হাউসে এক সাহেব থাকতো। তার নাম চ্যাটার্টন। চৌরঙ্গি পাড়ায় একটা হোটেলে নাকি ওই সাহেব বেহালা বাজাতো। টিভিতে ওই সাহেবের মৃত্যু হয় এই ঘরে। তার প্রেতাত্মাকে এই বাড়িতে ঘুরে বেড়াতে দেখা যায়। মুকুন্দ মাইতি রজনীবাবুকে অভয় দিয়ে বলেছেন, তবে স্বস্তির কথা হলো চ্যাটার্টন কখনো নিজের ঘরে ঢোকেন না। আপনার ভাগ্যে যদি থাকে তবে সাহেবকে দেখবেন বারান্দায়, উঠোনে, কিংবা সাহেব সিঁড়ি দিয়ে উঠছে অথবা নামছে। হয়তো দেখবেন গলির ভেতরে একটা পুরনো বাড়ির দেওয়ালে ঠেস দিয়ে লোকটা বেহালা বাজাচ্ছে। এমনকি এই বাড়ির সিঁড়ির ধাপে বসে চ্যাটার্টন বেহালা বাজাতেও পারে। রজনীবাবু একটু মুচকি হেসে বলছেন, তাহলে আপনি বলছেন যদি ভাগ্য সুপ্রসন্ন হয় তাহলে সাহেব ভূতকে দেখতে পাবো? যদি ভাগ্য বিরূপ হয়, চ্যাটার্টনকে যদি একবার চোখের দেখা দেখতে না পাই, তাহলে আপনাকে দেওয়া টাকাগুলো ফেরত পাবো তো? একটু থমকে যান মুকুন্দ, তারপর বিগলিতে হেসে বলেছেন, হ্যাঁ পাবেন বই কি, তবে আমি জানি ভৌতিক ব্যাপারে আপনার ভাগ্য বরাবর সুপ্রসন্ন। প্রথম রাত রজনীবাবুর ওপর ভাগ্য দেবতা পুরোপুরি প্রসন্ন ছিলেন না, তবে প্রসন্নতা হয়তো পেয়েছিলেন। কাল তখন মাঝরাত্রির, কিছুতেই ঘুম আসছিল না। বিছানায় শুয়ে এপাশ ওপাশ করছিলেন। একসময় উঠে বসলেন। বসে খোলা জানালা দিয়ে গলিটার দিকে তাকিয়েছিলেন। কালকেও গলিতে 3টের মধ্যে একটা আলো জ্বলছিল। আশেপাশের কোনো বাড়িতে হয়তো আলো জ্বলছিল। খড়খড়ির ফাঁক দিয়ে সামান্য একটু আলো রাস্তায় এসে পড়েছিল। হঠাৎ রজনীবাবুর মনে হলো অনেক দূরে গলির ভেতর একটা লোক দাঁড়িয়ে আছে। তিনি চোখ কুঁচকে লোকটাকে দেখার চেষ্টা করলেন। কিছুই বোঝা যাচ্ছিল না, শুধু বোঝা যাচ্ছিল ঢ্যাঙা গোছের একটা লোক। লোকটা মনে হয় একটা বাড়ির দেওয়ালে পিঠ দিয়ে দাঁড়িয়ে আছে। বুকের কাছে কি একটা যেন ধরে আছে, আর খুব ক্ষীণ স্বরে একটা বেহালার সুর শুনতে পাচ্ছিলেন। তিনি চোখ বন্ধ করে বেহালার সুরটা শোনার চেষ্টা করলেন। তখনই বেহালা থেমে গেল। রজনীবাবু চোখ খুলে তাকালেন, কেউ কোথাও নেই। রজনীবাবু নিজেকে প্রশ্ন করলেন, তাহলে কি ভুল দেখলাম? সবটাই কি আমার মনের ভুল? তারপর প্রায় ভোর পর্যন্ত রজনীবাবু জেগে বসেছিলেন, আর কিছু দেখতে পাননি। তাই আজ অনেক আশা নিয়ে বসে আছেন। আজ আবার সন্ধ্যে থেকে ঝুপ ঝুপ করে বৃষ্টি পড়ছে। একটানা জানালার ধারে বসে থাকতে থাকতে কেমন যেন ঘুম ঘুম পাচ্ছিল। রজনীবাবু বিছানার ওপর শুয়ে পড়লেন। এই ঘরে একটা টিমটিমে আলো জ্বলছিল। ছোট ঘর, একটা তক্তপোষ আর একটা কাঠের আলমারি। আসবাব বলতে এই। ঘরের বাইরে সরু বারান্দা, বারান্দার কোণে একটা কলঘর। মিন্টো হাউস যে বাড়িটার নাম তা কিন্তু বাড়িটার গায়ে কোথাও লেখা নেই। নিচের দুটো ঘর তালাবন্ধ। মাঝখানে এক চিলতে উঠোন। উঠোন থেকে লোহার ঘোরানো সিঁড়ি দিয়ে দোতলায় উঠতে হয়। উপরতলায় 3খানা ঘর, তার মধ্যে এই ঘরটাই যা আসত। কার বাড়ি এবং এখন এখানে কে থাকে এসবের কোনো স্পষ্ট উত্তর মুকুন্দর কাছ থেকে পাওয়া যায়নি। তার ওই এক কথা, ভূত দেখতে এসেছেন, ভূত থেকে চলে যান।
ব্যাস। তাছাড়া আমিও সব কিছু জানি নাকি? আমাদের মিলের গজাননের কাছ থেকে এই বাড়ির চাবিটা জোগাড় করেছি। মাঝে মাঝে 2-4 দিন এই ঘরে থাকতে হয় কি না, সেই সুবাদেই তো সাহেবের প্রেতাত্মা দেখেছি। রজনীবাবু অবাক হয়ে জিজ্ঞাসা করেছিলেন, আপনি আবার মিলেও কাজ করেন বুঝি? বারে, ভূতের ফেরিওয়ালা হয়ে পেট চালানো যায়? উলুবেড়ির জগদ্ধাত্রী জুট মেলে স্টোর কিপারের কাজ করি। চাকরিটা পার্মানেন্ট নয়, 6 মাস কাজ, 2 মাস বসে থাকা। কাজ যখন থাকে না তখন কলকাতায় চলে আসি, হোটেলে খাই আর এই ঘরে ঘুমোই। তাহলে তো এখন আপনার এই ঘরে থাকার কথা। দুটি প্রাণী একসঙ্গে থাকলে সাহেব দেখা দেবে না, তাই তালতলায় 3 দিন পিসির বাড়িতে থাকব। রজনীবাবুর অনেক রাত পর্যন্ত জেগে থাকার অভ্যাস। রাত জেগে তিনি লেখেন, অথচ আজ ঘুম পাচ্ছে কেন? খানিকটা তন্দ্রা মতন এসে গিয়েছিল। হঠাৎ বেহালার করুণ সুর শুনে ধর্মর করে উঠে বসলেন। জানলা দিয়ে গুলিটার দিকে তাকালেন। ওই কিছু তো দেখা যাচ্ছে না। কান পেতে বেহালার সুর শুনছিলেন। এবার মনে হলো বেহালার আওয়াজ এই মিন্টো হাউসের ভেতর থেকেই আসছে। বিছানা থেকে নেমে ভেজানো দরজা খুলে বারান্দায় এলেন। নিচের দিকে তাকিয়ে থমকে গেলেন। লোহার ঘোরানো সিঁড়িটার শেষ ধাপে একটা লোক বসে বেহালা বাজাচ্ছে। ঝুপঝুপে বৃষ্টিটা আপাতত থেমেছে, কিন্তু আকাশে এখনো মেঘ। মিন্টো হাউসের পেছনের দিকে একটা বাড়ির তেতলার 3টে ঘরে এত রাতেও আলো জ্বলছে। বন্ধ কাচের শার্সের ভেতর থেকে ওই আলোর একটুখানি এই উঠোনে এসে পড়েছে। তাতে লোকটাকে দেখা যাচ্ছে, কালো কোট প্যান্ট আর মাথায় কালো টুপি। লোকটা পেছন ফেরে বসে আছে, কাঁধের ওপর বেহালা। বেহালার তারের ওপর ছট টেনে একটা করুণ সুর বাজাচ্ছে। অন্ধকার বারান্দায় চুপ করে দাঁড়িয়ে আছেন রজনীবাবু। লোকটা আপন মনে বেহালা বাজাচ্ছে। একটু পরে বাজনা থামলো। মেঘ একটু একটু করে সরে যাচ্ছে, উঁকি মারছে চাঁদ। এবার উঠোনে চাঁদের ফিকে আলো এসে পড়েছে। লোকটা উঠে দাঁড়িয়েছে, আকাশের দিকে তাকাচ্ছে। রজনীবাবুর গায়েও চাঁদের ফিকে আলো এসে পড়েছে। লোকটা যদি ঘুরে এইদিকে তাকায় রজনীবাবুকে দেখতে পাবে, তাই উনি একটু পেছিয়ে এসে জমাট অন্ধকারের ভেতরে ঢুকে পড়লেন। এখানে দাঁড়িয়েও লোকটা দেখতে পাচ্ছেন। ঠিক যা ভেবেছিলেন তাই। লোকটা এবার ঘুরে দাঁড়িয়ে মুখ তুলে এই বারান্দার দিকে তাকিয়ে আছে, কিন্তু রজনীবাবুকে দেখতে পাবে না। তিনি তো এখন অন্ধকারে লুকিয়ে আছেন। লোকটা কি সত্যি চ্যাটার্টনের প্রেতাত্মা? চাঁদের ক্ষীণ আলোতে মুখটা দেখাই যাচ্ছে না। রজনীবাবুর কেমন যেন সন্দেহ হচ্ছে। এবার লোকটা লোহার সিঁড়ির ধাপে সাবধানে পেয়ালা আর ছটটা রাখলো। রজনীবাবু 15 মিনিট আগে হাত ঘড়িতে দেখেছেন রাত 1:15। অনুমান করলেন 1:30 বাজে। লোকটা এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে নিজের আঙুল মটকাচ্ছে। কোথা থেকে ছুটে এলো দমকা হাওয়া। ঠ্যাঙা লোকটার টুপি উড়ে গেল। রজনীবাবু স্পষ্ট দেখতে পেলেন লোকটার মাথায় প্রশস্ত টাক। হঠাৎ জোরে বৃষ্টি এসে গেল। রজনীবাবু ছুটে ঘরে ঢুকে গেলেন। ঘরে ঢুকে প্রথমেই জানলাটা বন্ধ করলেন। তারপর ঘুম হয়ে বিছানার উপর বসলেন। মনের ভেতরটা ছটফট করছে। রাগে মাথার শিরাগুলো বোধহয় ছিঁড়ে যাবে। মুকুন্দ মাইতি এইভাবে ঠকালো। লোকটাকে ভদ্র বলে মনে হয়েছিল, তাই বরাবর তিনি তাকে আপনি আপনি করেছেন। এখন তো দেখছেন লোকটা 1 নম্বরে চিটিংবাজ। কীরকম একটা গল্প বেঁধেছিল, চ্যাটার্টন সাহেবের গল্প, আর নিজেই কেমন চ্যাটার্টন সেজে বেহালা বাজিয়ে রজনীবাবুকে ধোঁকা দিতে চেয়েছিল। সকাল হোক, এর একটা ব্যবস্থা করতে হবে।
রজনীবাবু ভোরের দিকে ঘুমিয়ে পড়েছিলেন। ঘুম ভাঙল বেলা 10টায়। দরজার সামনে দুজন দাঁড়িয়ে আছে। একজনের বয়স বছর 35, অন্যজন 24-25-এর মধ্যে হবে। রজনীবাবু জিজ্ঞেস করলেন, আপনারা কারা? মুকুন্দকে খুঁজছেন? অচেনা যুবক দুটি মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। রজনীবাবুর মনে হলো মুকুন্দ বোধহয় বুঝতে পেরেছে সে ধরা পড়ে গেছে, তাই নিজে আসতে ভয় পেয়েছে। রজনীবাবু এবার কড়া গলায় জিজ্ঞেস করলেন, চুপ করে আছেন কেন? আপনারা কারা? ওদের মধ্যে যে বড় সে বলল, আমরা মুকুন্দদার পিস্তুত ভাই। আমি রতন, এর নাম তপন। রজনীবাবু বললেন, বুঝেছি, আপনারা বোধহয় তালতলায় থাকেন। রতন মাথা নাড়ল, হ্যাঁ, তালতলার ডাক্তার লেনে। তোমাদের গুণদার মামাতো দাদাটা এই ঘরে থাকে? দু ভাই পরস্পরের মুখের দিকে তাকালো। রজনীবাবু আবার ব্যঙ্গের সুরে জিজ্ঞেস করলেন, গুণধর মুকুন্দ কোথায়? চাকরি করে? রতন কাঁপা কাঁপা গলায় বললেন, জগদ্ধাত্রী অপেরায় বেহালা বাজায়। বাজা তো? কথাটা হট করে কানে লাগলো। রজনীবাবু বললেন, তা চাকরিটা খুইয়েছিল কেন? সেখানেও এরকম চালাকি করতে গিয়েছিল বুঝি? দুজনে একসঙ্গে মাথা নাড়ল। তার মানে চাকরিটা এখনো আছে। এরা যে কি বলতে চায় রজনীবাবু কিছুই বুঝতে পারছেন না। রজনীবাবু বললেন, মুকুন্দ আমার সঙ্গে কেবল চালাকি করেনি, জোচ্চুরি করেছে, তোমরা জানো? তপন বলল, জানি, মুকুন্দদা সব বলেছে। রজনীবাবু শেষের সঙ্গে জিজ্ঞেস করলেন, তা সেই গুণধর এখন কোথায়? এবার তপন কথা বলল, সেই খবরটাই তো দিতে এসেছি স্যার। কাল রাত 11টার সময় এসএন ব্যানার্জি রোডে লরি চাপা পড়ে দাদা মারা গেছে। রজনীবাবু স্তম্ভিত। কাল রাত 1:30টার সময় চ্যাটারটন সেজে কে তবে বেহালা বাজিয়ে গেল? গল্পটা যদি ভালো লাগে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করবেন, বেল আইকনটা প্রেস করবেন। আমি আবার পরের পর্বে নতুন একটা গল্প নিয়ে আপনাদের কাছে হাজির হব।